আজকে আমি স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিসের উপরে বলবো। প্রথমে সরি বলছি যে আজকে শুরু করতে দেরি হওয়াতে। তো আমি তাহলে শুরু করছি আজকে। তো স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিস comprise a group of related inflammatory musculoskeletal diseases that show overlap in their clinical features and have a shared immunogenetic association with HLA B27. এখানে বলা হয়েছে যে দুটা জিনিস, একটা গ্রুপ অফ ইনফ্লামেটরি মাসকুলোস্কেলিটাল ডিজিজেস যার ওভারল্যাপ থাকে ক্লিনিক্যাল ফিচার্স, এবং এখানে হচ্ছে HLA B27 এর অ্যাসোসিয়েশন থাকে। দুটা বিষয়, একটা ক্লিনিক্যাল ফিচারের ওভারল্যাপ আর একটা HLA B27 এর অ্যাসোসিয়েশন থাকবে। স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিসের 5টা ভাগ আছে। একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস, একটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, একটা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, একটা সোরিয়েটিক আর্থ্রাইটিস, আর একটা আছে আর্থ্রাইটিস উইথ ইনফ্লামেটরি ভাইরাল ডিজিজ, যার সাথে অ্যাসোসিয়েশন আছে আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস ডিজিজ। তাহলে 5টা জিনিস নিয়ে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিস এটা তৈরি হয় আর কি। একটা হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, একটা অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, সোরিয়েটিক আর্থ্রাইটিস, আর আর্থ্রাইটিস উইথ ইনফ্লামেটরি ভাইরাল ডিজিজ। এখানে বলা হচ্ছে যে অ্যাক্সিয়াল স্পন্ডাইলাইটিস and ankylosing spondylitis, the axial skeleton means the central core skeleton is predominantly affected. এখানে ডিফারেন্স বলা হচ্ছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথির মধ্যে কি সাধারণত ডিফারেন্স। রিউমাটয়েড আর্থ্রাইটিসটা সাধারণত সাইনোভিয়াম ইনভলভ হয়, আর স্পন্ডাইলো আর্থ্রাইটিসটা সাইনোভিয়ামের সাথে নন সাইনোভিয়াল মাস্কুলোস্কেলিটাল লিশনস অ্যাফেক্টেড হয়, যেমন লিগামেন্টস, টেন্ডনস, পেরিঅস্টিয়াম এন্ড আদার বোন লিশন। তাহলে এইসব সাইনোভিয়ামের সাথে নন সাইনোভিয়াল মাস্কুলোস্কেলিটাল টিস্যু ইনভলভ হয়, যেমন বলা হয়েছে মেইনলি লিগামেন্টস এবং টেন্ডনস। এখানে বলা হচ্ছে যে হলমার্ক অফ অল স্পন্ডাইলো আর্থ্রাইটিস ইজ এনথিসাইটিস। তাহলে এনথিসাইটিসটা হচ্ছে যেটাই হলমার্ক অল এসপি এর। এনথিসাইটিস কাকে বলে? which is inflammation at the site of ligament or tendon insertion into the bone. যেখানে লিগামেন্ট অথবা টেন্ডন বোনের সাথে অ্যাটাচমেন্ট হয়, সেই জায়গায় ইনফ্লামেশন হয়, এটাকে এনথিসাইটিস বলা হয়। এটাই হচ্ছে হলমার্ক অফ স্পন্ডাইলো আর্থ্রাইটিস। এখানে আরো কথা বলা হয়েছে যে ড্যাকটাইলাইটিস কাকে বলে। এটা সাধারণত ইনফ্লামেশন অফ দ্য ফিঙ্গার্স অর টো। এটা ইনফ্লামেশন ফিঙ্গার অফ টো হয়, সাধারণত সোরিয়েটিক আর্থ্রাইটিস এবং রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে এটা দেখা যায়। আর এখানে বলা হয়েছে যে স্পন্ডাইলো আর্থ্রাইটিস সাধারণত 1% পপুলেশনের হয়, এটা ইউএস এর একটা হিসাব আছে এখানে। আর এখানে বলা হয়েছে যে HLA B27 সাধারণত অ্যানকাইলোজিং স্পন্ডাইটিসের সাথে মোর দ্যান 95% ক্ষেত্রে পজিটিভ থাকে। এখন বলা হচ্ছে যে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিস কি জন্য হয়, বলছে as a result of aberrant host response to infection and abnormal mucosal immunity mediated through changes in the interleukin 12, interleukin 13 এবং interleukin 17 axis. তো এখানে আরেকটা বিষয় এখানে বলা হচ্ছে যে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের ক্ষেত্রে সাধারণত ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি অথবা ক্লামাইডিয়াল ইউরেথ্রাইটিসের একটা ট্রিগারিং পয়েন্ট থাকে, অ্যাসোসিয়েশন থাকে। এখন আসে যে ফিচার্স কমন টু দ্য স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিস। স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিসের কিছু কমন ফিচার থাকে। প্রথমে যেটা বলেছি যে
এটা একটা গ্রুপ অফ ডিসঅর্ডার যেখানে ক্লিনিক্যাল ফিচার্স ওভারল্যাপ থাকে এবং ACLA-B27 পজিটিভ থাকে। তাহলে কি কি কমন ফিচার্স এখানে আছে? এখানে বলা হয়েছে যে এটা অ্যাসিমেট্রিক্যাল ইনফ্লামেটরি অলিগো আর্থ্রাইটিস, লোয়ার লিম ইজ মোর দ্যান আপার লিম। তাহলে বলা হলো যে এটা অ্যাসিমেট্রিক্যাল হবে, এটা ইনফ্লামেটরি অলিগো আর্থ্রাইটিস হবে এবং এটা লোয়ার লিমে প্রিডমিনেন্টলি অ্যাফেক্টেড হবে। এবং এর সাথে বলছে যে ইনফ্লামেটরি ব্যাক পেইন থাকবে। ইনফ্লামেটরি ব্যাক পেইন কাকে বলে পরে আমি এটা লাভ করছি। আর এর সাথে স্যাক্রোআইলাইটিস এবং স্পাইনাল অস্টাইটিস থাকবে। এবং যেটা এনথিসাইটিস যেটা বললাম যে এটা হচ্ছে হলমার্ক অফ স্পন্ডাইলো আর্থ্রাইটিস। যেটা কোন জায়গায় এনথিসাইটিস সাধারণত হয় এখানে বলা হয়েছে যে গ্লুটিয়াল মিডিয়াস ইনসারশনে, প্লান্টার ফাসাতে হয়, আরো বিভিন্ন জায়গায় শরীরে হয়, পরে বলছি। and tendency to familial aggression, ফ্যামিলিতে অ্যাগ্রিগেশন, ফ্যামিলিতে এটা হয় সাধারণত। আর ACLA-B27 অ্যাসোসিয়েশন আগেই বলেছি। এবং এর সাথে বলা হয়েছে সোরিয়াসিস, সোরিয়াসিসের একটা অ্যাসোসিয়েশন থাকে, স্কিন নেল চেঞ্জেস থাকে। এর সাথে ইউভাইটিস, ইউভাল ট্র্যাক্টে চোখে ইনফ্লামেশন হয় এবং এখানে ইউরেথ্রাইটিস, ইউরেথ্রা ইনভলভ হয়, সাথে পোস্টাটাইটিসও হইতে পারে। আর ইনফ্লামেটরি বাউল ডিজিজ যেখানে ক্রনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিসের একটা অ্যাসোসিয়েশন থাকে। তাহলে মেইনলি এই অ্যাসোসিয়েশন বলা হয়েছে যে সোরিয়াসিস একটা স্কিন ডিজিজ, এরপরে বলা হলো যে ইউরেথ্রাইটিস, পোস্টাইটিস এবং ইনফ্লামেটরি বাউল ডিজিজ। এবং এর সাথে অ্যাওটিক রুট ইনভলভমেন্ট মেইনলি হয়, অ্যাওটিক রিগার্জিটেশন এবং কন্ডাকশন ডিফেক্ট। আমরা এখন আসছি যে অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি। তাহলে বলা হচ্ছে যে অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি এটা ইনক্লুড ক্লাসিক্যাল অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস। তাহলে অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথির মধ্যে দুটা জিনিস বলেছে এখানে, ক্লাসিক্যাল অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস। এখানে বলা হচ্ছে যে ইনফ্লামেটরি চেঞ্জেস in the entire axial skeleton are characteristics of axial spondyloarthropathy। এবং এটা সাধারণত কিভাবে দেখা যাবে যে যেটা যে ইনফ্লামেটরি চেঞ্জ ইন দ্য এন্টায়ার অ্যাক্সিয়াল স্কেলিটন, এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি। এটা আমরা কিভাবে ভিজুয়ালাইজ করতে পারি? এটা আমরা এমআরআই করে দেখতে পারি। এমআরআই করলে পরে আমরা কি দেখতে পাবো? যে এখানে স্ট্রাকচারাল অল্টারেশন, যেমন নিউ বোন ফরমেশন হয়, এর সাথে হচ্ছে যে সেন্ডেসমোফাইট থাকে এবং দীর্ঘদিন থাকলে পরে এটা অ্যানকাইলোসিস হয়। তাহলে এমআরআই আমরা স্কেলিটাল স্ট্রাকচারাল চেঞ্জেস গুলো এইরকম পেতে পারি, নিউ বোন ফরমেশন, সেন্ডেসমোফাইট এবং দীর্ঘদিন থাকলে অ্যানকাইলোসিস হয়। এখন আমরা যদি এক্স রে করি, একটা হচ্ছে যে এমআরআই করে দেখতে পারি আর একটা হচ্ছে এক্স রে করে দেখতে পারি। আমরা যদি এক্স রেতে দেখি তাহলে স্যাক্রোআইলাইটিস পাবো। স্যাক্রোআইলাইটিস এটা ডেভেলপ করতে সময় লাগে, often only able to apply many years after a patient symptom started। তাহলে আমরা স্কেল চেঞ্জ কিভাবে একটা এমআরআই দিয়ে অ্যাক্সিয়াল চেঞ্জ দেখতে পারি, আর একটা হচ্ছে যে এক্স রে দিয়ে স্যাক্রোআইলাইটিস দেখতে পারি, যেটা হইতে সময় লাগে। বলা হচ্ছে যে নন অল পেশেন্ট অফ অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি উইল গো অন টু ডেভেলপ অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। এখানে একটা কম্পারিজন দেখানো হচ্ছে যে অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস, এটা বলা হচ্ছে যে এএস ক্রাইটেরিয়া, আর একটা হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এটা হচ্ছে মডিফাইড নিউর ক্রাইটেরিয়া। তাহলে অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস এবং অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের কম্পারিজন করা হয় চারটা বিষয়ের উপর ভিত্তি করে। একটা হচ্ছে ইমেজিং করে দেখা হয়, একটা হিস্ট্রি নেওয়া হয়, একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করা হয়, আর একটা ইনভেস্টিগেশন করা হয়। তাহলে অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিসে আমরা স্যাক্রোআইলাইটিস আমরা দেখবো এমআরআই, শুধু এমআরআই করে দেখা যেতে পারে। আর অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে স্যাক্রোইলিয়াক জয়েন্টের এক্স-রে করলে আমরা ইউনিল্যাটারাল স্যাক্রোআইলাইটিস দেখতে পারি বা বাইল্যাটারাল স্যাক্রোআইলাইটিস দেখতে পারি।
এখন 2 নম্বরে হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রির মধ্যে বলা হচ্ছে যে ব্যাক পেইন মোর দ্যান 3 মান্থ দ্যাট হ্যাজ 4 অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। এখানে বলা হচ্ছে যে যে ব্যাক পেইনটা হবে সেটা ইমপ্রুভ হবে এক্সারসাইজে, নট রিলিভ বাই রেস্ট, and insidious not relief by insidious onset, নাইট পেইন থাকবে এবং এটা 45 এর নিচে হবে, এজ 45 ইয়ার্স এর নিচে। তাহলে ব্যাক পেইন মোর দ্যান 3 মান্থ এবং যার 4টা ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে 5টার মধ্যে। এটা হচ্ছে যে ইমপ্রুভ বাই এক্সারসাইজ, নট রিলিভ বাই রেস্ট, রেস্টে ভালো হয় না, ইনসিডিয়াস অনসেট হয়, নাইট পেইন থাকে এবং সাধারণত 45 ইয়ার্স এর নিচে হয়। এর সাথে আরো কথা, এর সাথে বলা হচ্ছে যে গুড রেসপন্স টু ব্যাক পেইন টু NSAID and family history of spondyloarthritis and history of inflammatory bowel disease. এটা হিস্ট্রির মধ্যে। আর অ্যানকাইলোজিং স্পন্ডাইলিসের হিস্ট্রির মধ্যে লো ব্যাক পেইন মোর দ্যান 3 মান্থ, ইমপ্রুভ বাই এক্সারসাইজ, নট রিলিভ বাই রেস্ট। আমরা ক্লিনিক্যাল ফিচার্স ইন কেস অফ স্পন্ডাইলোআর্থ্রাইটিস, অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস, যেমন এই ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা আর্থ্রাইটিস দেখব, এনথিসাইটিস দেখব এবং ইউভাইটিস এবং আমরা ড্যাকটাইলাইটিস, সোরিয়াসিস, এই 5টা আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে দেখব। আর অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে লিমিটেশন অফ লাম্বার স্পাইন মুভমেন্ট, লাম্বার স্পাইনের মুভমেন্ট লিমিটেশন হবে সেজাইটাল এবং ফ্রন্টাল প্লেনে, আর চেস্ট এক্সপানশন আমাদের রিডিউসড হবে। আর ইনভেস্টিগেশন শুধু অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিসের ক্ষেত্রেই আছে, যেমন এই সেলে B27 পজিটিভ আর এলিভেটেড সিআরপি। তাহলে আমরা কিভাবে অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস ডায়াগনোসিস করব? আমরা এমআরআই স্যাক্রোআইলাইটিস পাবো, এর সাথে প্লাস 1 আদার ফিচার্স ফ্রম হিস্ট্রি and clinical examination or investigation. তাহলে আমরা এমআরআই স্যাক্রোআইলাইটিস হিস্ট্রি থেকে একটা পয়েন্ট পাবো, আর আরেকটা পয়েন্ট আসবে ক্লিনিক্যাল এক্সামিনেশন অথবা ইনভেস্টিগেশন থেকে। এটা আর একভাবে ডায়াগনোসিস করা যেতে পারে। এটা হচ্ছে অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস ক্যান মেড এই সেলে B27 পজিটিভ পেশেন্ট উইথ মোর দ্যান 1 ক্লিনিক্যাল ফিচার্স ইন দ্য অ্যাবসেন্স অফ স্যাক্রোআইলাইটিস। তাহলে এই সেলে B27 পজিটিভ পেশেন্টের যদি মোর দ্যান 1 ক্লিনিক্যাল ফিচার থাকে ইন দ্য অ্যাবসেন্স অফ স্যাক্রোআইলাইটিস। আমরা অ্যানকাইলোজিং স্পন্ডাইলোআর্থ্রাইটিস কিভাবে ডায়াগনোসিস করব? এটা ডায়াগনোসিস করা যাবে এক্স-রে করলে পারে আমরা স্যাক্রোআইলাইটিস পাবো, এর সাথে 1 অফ দ্য আদার ফিচার্স ফ্রম হিস্ট্রি অর এক্সামিনেশন। তাহলে আমরা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস এটা ডায়াগনোসিস করব মডিফাইড ক্রাইটেরিয়া দ্বারা। এখানে আমরা এক্স-রেতে স্যাক্রোআইলাইটিস পাবো, এর সাথে 1 আদার ফিচার্স ফ্রম হিস্ট্রি। হিস্ট্রি মানে ব্যাক পেইন মোর দ্যান 3 মান্থ, যেটা নট রিলিভ বাই রেস্ট and improve by exercise। অথবা আমরা হচ্ছে যে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখবো যে লাম্বার স্পাইনের মুভমেন্ট এটা লিমিটেশন হয়েছে আর চেস্ট এক্সপানশন লিমিটেশন হয়েছে। তাহলে আমরা এইভাবে অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস এবং অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস হচ্ছে ডায়াগনোসিস করব। এখন বলা হচ্ছে যে প্যাথোফিজিওলজি কি? প্যাথোফিজিওলজি অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস and ankylosing spondylitis arise from the interaction between environmental pathogens and the host immune response, genetically susceptible individuals. তাহলে এই ক্ষেত্রে there is a increased evidence that the axial spondyloarthropathy and axial spondyloarthritis are due to abnormal host response to the intestinal microbial with the involvement of helper 17 cells with যেটা এই ইন্টারঅ্যাকশনের ফলে abnormal host response to the intestinal microbial with the involvement of helper 17 cell এর ফলে various inflammatory cytokine production হয়, যেমন ইন্টারলিউকিন 12, ইউকারলিউকিন
23, ইন্টারলিউকিন 17 এবং TNF alpha, যেটা which play vital roles in the pathogenesis of enthesitis and other inflammatory lesion. এখানে দেখানো হয়েছে যে environmental triggers, genetic factors, এবং হচ্ছে গাট মাইক্রোবিয়াল প্রোডাক্ট, এটা অ্যাবনর্মাল রেসপন্সের ফলে সাইটোকাইন প্রোডাকশন হয়, যেমন TNF alpha, ইন্টারলিউকিন 17, ইন্টারলিউকিন 23, ইন্টারলিউকিন 12, এর ফলে হচ্ছে যে একটা ইনফ্লামেটরি রেসপন্স হয়, এর ফলে এনথিসাইটিস হয় এবং আদার ইনফ্লামেটরি রিঅ্যাকশন হয়। তো এখানে আমরা ক্লিনিক্যাল ফিচার্স, কার্ডিনাল ফিচার্স অফ অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস, কার্ডিনাল ফিচার্সই হচ্ছে যে ইনফ্লামেটরি ব্যাক পেইন উইথ আর্লি মর্নিং স্টিফনেস। ইনফ্লামেটরি ব্যাক পেইনের ক্যারেক্টারিস্টিক্স আগে বলা হয়েছে যে এটা ব্যাক পেইন থাকবে, যেটা হচ্ছে যে এক্সারসাইজে ইমপ্রুভ হবে, রেস্টে এটা ইমপ্রুভ হয় না, এটা এনএসআইডে হচ্ছে যে ইমপ্রুভ হয়। আর 5টা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে 4টা থাকতে হবে। তাহলে এখানে কার্ডিনাল ফিচার্স অফ অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস বলা হয়েছে যে ইনফ্লামেটরি ব্যাক পেইন, সাথে আর্লি মর্নিং স্টিফনেস থাকবে, উইথ দ্য লো ব্যাক পেইন যেটা radiating to the buttock or posterior thigh if the sacroiliac joint are involvement. তাহলে মানে cardinal features, inflammatory back pain with early morning stiffness. Symptom is exacerbated by inactivity and relief by movement. And musculoskeletal symptoms may be prominent at the enthesis. এটা এপিসোডিক হইতে পারে, মাস্কুলোস্কেলেটাল সিম্পটম, এটা পারসিস্টেন্ট হইতে পারে, এবং এটা অনেক সময় ওয়াইড স্প্রেড পেন, এন্ড এটা মিস্টেক হতে পারে যে ফাইব্রোমাইলজিয়া হিসাবে। এখানে হচ্ছে যে ফ্যাটিক ইজ কমন, এবং এর সাথে কিছু হিস্ট্রি থাকতে পারে, সোরিয়াসিসের হিস্ট্রি থাকতে পারে, এবং এর সাথে ইনফ্লামেটরি বাউল ডিজিজের হিস্ট্রি থাকতে পারে। আমরা এখন আসি যে ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশনের হচ্ছে যে আমরা কি দেখব, যে ফিজিক্যাল এক্সামিনেশন আমরা দেখছি যে রিডিউস রেঞ্জ অফ লাম্বার স্পাইন মুভমেন্ট ইন অল ডিরেকশনের হচ্ছে যে লাম্বার স্পাইনের মুভমেন্ট কমে যাবে, এবং এটা হচ্ছে যে পেইন অন স্যাক্রোইলিয়াক স্ট্রেসিং, এটা হচ্ছে যে পেইন থাকবে স্যাক্রোইলিয়াক জয়েন্টের স্ট্রেস করলে পারে। আর এর সাথে আমরা দেখব যে এনথিসাইটিস আমরা কোন জায়গায় দেখব। আমরা সাধারণত অ্যাকিলিস টেন্ডন যেখানে ইনসারশন হয় সেখানে দেখা হয়, প্লান্টার ফাসাতে দেখা হয়, এবং প্যাটেলার লিগামেন্টে দেখা হয়, গ্লুটিয়াস মিডিয়াসের ইনসারশন দেখা হয় যেখানে, এবং হিউমেরাল এপিকন্ডাইলসে দেখা হয়, টেন্ডারনেস দেখা হয় এনথিসিসের জন্য, এনথিসাইটিসের জন্য টেন্ডারনেস দেখা হয়। তাহলে দুটা জিনিস এখানে হচ্ছে যে জরুরি দেখতে হবে। একটা হচ্ছে যে লাম্বার স্পাইনের মুভমেন্ট অল ডিরেকশনে কমে যাবে, স্যাক্রোইলিয়াক জয়েন্টের যদি আমরা স্ট্রেসিং করি তাহলে ওখানে টেন্ডারনেস পাওয়া যাবে, এবং যেখানে এনথিসাইটিস থাকে শরীরে যেসব জায়গায়, যেমন অ্যাকিলিস টেন্ডন, প্লান্টার ফাসা, এবং প্যাটেলার লিগামেন্ট, এবং গ্লুটিয়াস মিডিয়াস, এবং এপিকন্ডাইল, গেটার টগেন্টার, এইসব জায়গায় আমরা টেন্ডারনেস প্রেস করে দেখব। আর এটাকে আমরা চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে একটা স্কোরিং করা হয়, নাম্বার অফ ভ্যালিডেট ক্লিনিক্যাল কোশ্চেনিয়ার স্কোরিং, যেটা কমনলি ইউজ করা হয় BAS-DAI, যেটা বাথ অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স। এটা দেখে আমরা হচ্ছে যে আমরা বায়োলজিক্যাল এজেন্ট শুরু করি পেশেন্টের। এখন ইনভেস্টিগেশন আমরা আগেই বলেছি যে ইনভেস্টিগেশন করা হয় এমআরআই অফ স্যাক্রোইলিয়াক জয়েন্ট এন্ড স্পাইন। এমআরআই করা হয় স্যাক্রোইলিয়াক জয়েন্ট এবং স্পাইনের। এর সাথে হচ্ছে যে ESR CRP এটা রেইজড থাকে, এবং তার সাথে আমরা HLA-B27 করে দেখি, এবং
এখানে বলা হয়েছে যে ফিক্যাল ক্যালপোট্রিকটেন, এটা সাধারণত আইবিডির ক্ষেত্রে দেখা হয়। তাহলে মূল ইনভেস্টিগেশন আমাদের করা হবে যে মানে সিবিসি উইথ ইএসআর, সিআরপি, তারপরে এমআরআই অফ দা স্পাইন এবং স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এই সেলে B27 পজিটিভ থাকবে। এবং তো আমরা এখন এমআরআই আমরা কি ফাইন্ডিং করতে পারি, এখানে এমআরআই এর একটা ফিগার দেওয়া হয়েছে এবং তার সাথে এখানে বলা হয়েছে যে কি ভিউয়ে করা হয়। এমআরআই শর্ট T1 ইনভার্সার ইকুইভ্যালেন্ট STIR সিকোয়েন্স, পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করা হয় এমআরআই কোন ভিউয়ে করা হয়। তাহলে এমআরআই শর্ট T1 ইনভার্সন রিকভারি সিকোয়েন্স STIR, এই ক্ষেত্রে বাইল্যাটারাল স্যাক্রোআইলাইটিস ইন অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস, এখানে বলা হয়েছে যে অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিসে স্যাক্রোআইলাইটিস এমআরআই এ দেখা হয়। আর অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে এক্স-রে করেও দেখা যেতে পারে এর সাথে। এখানে বলা হয়েছে যে বোন ম্যারো ইডিমা, যেটা সার্কেল করে দেওয়া আছে, আর যেটা অ্যারো দেওয়া আছে সেই ক্ষেত্রে বলা হয়েছে যে স্যাক্রোইলিয়াক জয়েন্টটা ইরেগুলারিটিস। তাহলে যেটা সার্কেল দেওয়া আছে সেটা হচ্ছে যে বোন ম্যারো ইডিমা, আর যেটা অ্যারো দেওয়া আছে সেটা হচ্ছে যে এসআই স্যাক্রোইলিয়াক জয়েন্ট ইরেগুলারিটিস দেখা যাচ্ছে। আমরা ম্যানেজমেন্ট কি করব? আমরা ম্যানেজমেন্ট এখানে বলা হচ্ছে যে পেশেন্টকে সব ক্ষেত্রে যেটা বলা হয় যে পেশেন্টের এডুকেশন দিতে হবে, তারপরে NSAID ব্যবহার করতে হবে, যেটা বলা হয়েছে যে স্লো রিলিজ, এবং এটা বেড টাইম দিতে হবে যাতে সকালবেলা ব্যথা কম হয়। এবং ফিজিওথেরাপি দেওয়া হবে। এবং এর সাথে বলা হয়েছে যদি ফর সিভিয়ার অর পারসিস্টেন্ট পেরিফেরাল মাস্কুলোস্কেলিটাল ফিসার অফ স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি, সেই ক্ষেত্রে আমরা সালফাসেলাজিন এবং মিথোট্রেক্সেট দিতে পারি। যদি সিভিয়ার অর পারসিস্টেন্ট পেরিফেরাল মাস্কুলোস্কেলিটাল স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি, তাহলে আমরা সালফাসেলাজিন এবং মিথোট্রেক্সেট ব্যবহার করতে পারি, দিতে পারি। আর এই ক্ষেত্রে this medication sulfasalazine methotrexate no impact on spinal symptom, স্পাইন ইনভলভমেন্ট হলে এটা কোনো কাজ করে না। যখন কোনো পেশেন্টের ফেল টু রেসপন্ড অ্যাডিকুয়েটলি NSAIDs, তাহলে সেই ক্ষেত্রে আমরা আমরা বায়োলজিক্যাল থেরাপি দিতে পারি। কি দিতে পারি? TNF ইনহিবিটর আর 17 আর ইনহিবিটরস, ইন্টারলিউকিন 17 ইনহিবিটরস। এখানে বলা হয়েছে যে তাহলে TNF ইনহিবিটরস এর মধ্যে আমরা কি কি দিতে পারি? সেই ক্ষেত্রে আমরা ইনফ্লেক্সিম্যাব, ইটানারসেপ, আমরা গলিমোমাব, এগুলো আমরা সাটালিজুমাব, এগুলো আমরা ইউজ করতে পারি। অ্যান্ড ইন্টারলিউকিন 17 ইনহিবিটরস এর মধ্যে এখানে বলা হয়েছে যে সেকুকিমোমাব ব্যবহার করা হয়। তাহলে anti-TNF therapy is effective both axial and peripheral lesion of axial spondyloarthropathy। তাহলে আমরা এখানে বললাম যে মূল চিকিৎসা হচ্ছে পেশেন্টের এডুকেশন, তারপরে তাকে ফিজিওথেরাপি দিতে হবে। 3 নম্বরে বলা হয়েছে যে NSAIDs, যেটা লং অ্যাক্টিং, বেড টাইমে নিতে হবে। তারপরে যদি এবং পেরিফেরাল যদি সিভিয়ার এবং পেরিফেরাল যদি আর্থ্রাইটিস থাকে, সেই ক্ষেত্রে সালফাসেলাজিন মিথোট্রেক্সেটের রোল আছে, কিন্তু অ্যাক্সিয়াল ইনভলভমেন্ট হলে এটার কোনো রোল নাই। যখন NSAIDs এবং কাজ করবে না, সেই ক্ষেত্রে আমরা বায়োলজিক্যাল থেরাপি আমরা দিতে পারি, TNF ইনহিবিটরস অথবা ইন্টারলিউকিন 17 ইনহিবিটরস। এবং বলা হয়েছে যে anti-TNF therapy is effective both axial and peripheral lesion of axial spondyloarthropathy, দুই ক্ষেত্রে এটা আমরা দিতে পারি। প্রগনোসিস সাধারণত বলা হয়েছে যে it is axial spondyloarthritis can remain mild and episodic in many patients for many years। যদি কারো যদি এই সেলে B27 পজিটিভ থাকে, যদি কারো পারসিস্টেন্ট যদি সিআরপি বেশি থাকে, কারো যদি হাই ফাংশনাল ইনক্যাপাবিলিটি থাকে, তাহলে তাদের ক্ষেত্রে পুয়ার প্রগনোসিস। এই সেলে B27 পজিটিভিটি, সিআরপি পারসিস্টেন্টলি হাই এবং ফাংশনাল ইনক্যাপাসিটি থাকলে পুয়ার প্রগনোসিস।
এরপরে আমরা আসছি যে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস বলা হচ্ছে ইট ইজ ডিফাইন্ড বাই দ্য presence of sacroiliitis on X-ray and other structural changes আমরা স্পাইনের এক্স-রে দ্বারা দেখতে পারি। তো এখানে বলা হয়েছে যে তাহলে আমরা এটা স্যাক্রোআইলাইটিস আমরা এক্স-রে দেখে আমরা দিতে পারি, এর সাথে হিস্ট্রি এবং এক্সামিনেশনের কথা আগে আমরা বলেছি। তো সেই ক্ষেত্রে আমরা রেশিও সাধারণত মেল ফিমেল রেশিও 3:1 হতে পারে এবং এইচএলএ B27 সাধারণত মোর দ্যান 90% পজিটিভ থাকে। and সাধারণত ওভারঅল প্রিভ্যালেন্স ডিজিজ 0.5% মোস্ট অফ দ্য পপুলেশন 0.5% ইনভলভ হতে পারে। and এখানে বলা হচ্ছে যে 75% পেশেন্ট able to remain employment and enjoy good quality of life, 75% পেশেন্ট হচ্ছে যে এটা ভালো থাকে। এখন ক্লিনিক্যাল ফিচার্স আর সেম অ্যাজ অ্যানকাইলোজিং স্পন্ডাইলোআর্থ্রাইটিস, একই ক্লিনিক্যাল ফিচার্স। এবং বলা হয়েছে যে অ্যানকাইলোজিং স্পন্ডাইলোআর্থ্রাইটিস typically evolves slowly and fluctuating symptoms, spinal inflammation, ankylosis, which develops in many patients over a period of years. এবং এই ক্ষেত্রে সেকেন্ডারি অস্টিওপরোসিস হয়। এবং এখানে বলা হচ্ছে যে পেশেন্ট স্পাইনাল ফিউশন হয় in extent and in most cases does not cause a gross flexion deformity. 40% patient have peripheral musculoskeletal lesions এবং এটা affecting the large joints যেমন hip joint, knee joint, ankle joint, shoulder joints. Fatigue is a common complaint এবং এর সাথে হচ্ছে যে acute anterior uveitis এবং এর সাথে মোস্ট কমন এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন। তাহলে আমরা হচ্ছে যে এখানে বলা হলো যে স্কেলিটাল ইনফ্লামেটরি ব্যাক পেইন, এর সাথে হচ্ছে যে এক্স-রে রেডিওলজিক্যাল হচ্ছে যে চেঞ্জ পাওয়া যাবে এবং এর সাথে আমরা কিছু সিস্টেমিক ফিচার্স যেমন ফ্যাটিগ, এর সাথে আমরা কিছু এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন পাই। তাহলে এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন এখানে বলা হয়েছে যে ফ্যাটিগ, অ্যানিমিয়া, অ্যান্টেরিয়র ইউভাইটিস, প্রোস্টাটাইটিস, স্টেরাইল ইউরেথ্রাইটিস এবং এর সাথে ইনফ্লামেটরি বাউল ডিজিজ থাকে এবং কিছু অস্টিওপরোসিস। এবং এখানে যে এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন গুলো আমি বলছি এগুলা বোথ অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস এবং অ্যানকাইলোজিং স্পন্ডাইলোআর্থ্রাইটিসের ক্ষেত্রে ফ্যাটিগ, অ্যানিমিয়া, অ্যান্টেরিয়র ইউভাইটিস, প্রোস্টাটাইটিস, স্টেরাইল ইউরেথ্রাইটিস, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এর সাথে অস্টিওপরোসিস এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ যেমন অ্যাওর্টিক ভালভ ইনভলভমেন্ট হয়, অ্যামাইলোডোসিস এটা সাধারণত কিডনিতে হয় এবং লাংসে অ্যাটিপিক্যাল আপার লোব ফাইব্রোসিস আমরা পাই। এবং এই পেশেন্টের হচ্ছে এক্সামিনেশন কি করা হয়, এক্সামিনেশন আমরা যেটা আগেই বলেছি স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথিসের ক্ষেত্রে যেখানে এসআই স্যাক্রোইলিয়াক জয়েন্টে টেন্ডারনেস দেখা হয় এবং যেখানে এনথিসাইটিস হয় সেই সব জায়গায় হচ্ছে যে আমরা টেন্ডারনেস দেখব। এবং এর সাথে আমরা চোখে ইউভাইটিস আছে কিনা সেটা আমরা এক্সামিনেশন করে দেখব। হার্টে আমরা অ্যাওর্টিক রিগার্জিটেশন মানে অ্যাওর্টিক ইনকম্পিটেন্ট আছে কিনা সেটা আমরা এক্সামিনেশন করে দেখব। লাংসে আমরা দেখব যে অ্যাপিক্যাল ফাইব্রোসিস আছে কিনা। তাহলে এই জিনিসগুলো আমরা হচ্ছে যে এক্সামিনেশন করে দেখব এবং স্পাইনের মুভমেন্ট করে আমরা এক্সামিনেশন করে দেখব। আমরা ইনভেস্টিগেশন কি করব, ইনভেস্টিগেশনে এখানে বলা হয়েছে যে এক্স-রে করা হয় স্যাক্রোইলিয়াক জয়েন্ট এবং হচ্ছে যে থোরাকোলাম্বার স্পাইনের এক্স-রে করা হয়। এক্স-রেতে কি ফাইন্ডিং পাওয়া যায় এখানে আগেই বলা হয়েছে যে এখানে হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্টটা ইরেগুলারিটি হয়, কর্টিক্যাল মার্জিনটা লস হয়
জয়েন্ট স্পেস ওয়াইডেনিং হয়, এর সাথে সাবসিকুয়েন্টলি স্ক্লেরোসিস এবং জয়েন্ট স্পেস ন্যারোয়িং এবং ফিউশন হয়ে যায়। আমরা যদি ডরসোলাম্বার স্পাইনের এক্স-রে করি তাহলে আমরা দেখি যে ব্রিজিং সিন্ডেসমোফাইড তৈরি হয় এবং আলটিমেটলি এটা হচ্ছে যে ব্যাম্বো স্পাইন হয়ে যায় স্পাইনটা। তো আমরা এখন এবং আদার ইনভেস্টিগেশন আমরা করতে পারি যে এমআরআই করতে পারি, মোর সেন্সিটিভ ফর ডিটেকশন অফ আর্লি স্যাকুরাইলাইটিস দেন এক্স-রে and also detect inflammatory changes in the spine. তারা আমরা ইনভেস্টিগেশন করতে পারি যে সিবিসি উইথ ইএসআর সিআরপি, ইএসআর সিআরপি বেশি হয়, অনেক সময় নর্মালও থাকে। আমরা এক্স-রে করে স্যাক্রোইলিয়াক জয়েন্টের এক্স-রে করি, কি ফাইন্ডিং এটা আমি বললাম। তারপরে আমরা স্পাইনের এক্স-রে করে আমরা দেখলাম যে ব্রিজিং সিন্ডেসমোফাইড হয়ে ব্যাম্বো স্পাইন অ্যাপিয়ারেন্স করে। তারপরে আমরা এমআরআই করতে পারি অফ স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এমআরআই আমরা স্যাক্রোইলিয়াক জয়েন্ট করলে আর্লি স্যাক্রোআইলাইটিস আমরা ডিটেক্ট করতে পারবো, এক্স-রে চাইতে আগে আমরা ডিটেক্ট করতে পারবো। আরো কিছু রিসেন্ট ইনভেস্টিগেশন আসছে, এমআরআই, ডেক্সা স্ক্যান এগুলা করা হয়। এখানে বলা হয়েছে যে ইএসআর সিআরপি ইউজুয়ালি রেইজড অ্যাজ অ্যাক্টিভ ডিজিজ বাট মেবি নর্মাল, এবং আদার অটো অ্যান্টিবডিজ যেমন রিউমাটয়েড ফ্যাক্টর, এসিপিএ, এএনএ এগুলা নেগেটিভ থাকবে। এখানে দেখানো হয়েছে যে পাশাপাশি দুটো ছবি দেখানো হয়েছে, যে একটাতে বলা হয়েছে যে ফাইন সিমেট্রিক্যাল মার্জিনাল অস্টিওফাইট, মার্জিনাল অস্টিওফাইট এখানে আছে, এটা ফাইন এবং সিমেট্রিক্যাল, এটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে পাওয়া যায়। এবং অ্যানকাইলোজি আর অন্য ক্ষেত্রে যদি সোরিয়াটিক আর্থ্রাইটিস হয় তাহলে এখানে কোর্স এবং অ্যাসিমেট্রিক্যাল সিন্ডেসমোফাইট। এখানে বলা হলো যে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে এটা ফাইন সিমেট্রিক্যাল সিন্ডেসমোফাইট, আর সোরিয়াটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে বলা হলো এটা হচ্ছে কোর্স অ্যাসিমেট্রিক্যাল এবং নন মার্জিনাল সিন্ডেসমোফাইট তৈরি হয়। এখানে তীর দিয়ে দেখানো হয়েছে। এখানে একটা দেখানো হয়েছে ব্যাম্বো স্পাইন অফ অ্যাডভান্স অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, যেখানে সিমেট্রিক্যাল মার্জিনাল সিন্ডেসমোফাইট, এবং দেখানো হয়েছে যে স্যাক্রোইলিয়াক জয়েন্টটা ফিউশন হয়েছে এবং অস্টিওপরোসিস, অস্টিওপেনিয়া আছে। আমরা ম্যানেজমেন্ট কি করব? অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের ম্যানেজমেন্ট আমরা কিভাবে করতে পারি? ম্যানেজমেন্ট বলা হয়েছে যে সেম অ্যাজ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, এখানে পেইন অ্যান্ড স্টিফনেস এটা কমানো হয় এবং মেইনটেইন ম্যাক্সিমাল রেঞ্জ অফ স্কেলিটাল মোবিলিটি অ্যান্ড অ্যাভয়েড ডেভেলপমেন্ট অফ ডিফর্মিটিস। তাহলে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে বলা হয়েছে যে পেশেন্টের এডুকেশন, তারপরে হচ্ছে যে এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট, এক্সারসাইজ করতে হবে, এবং এরপরে বলা হয়েছে যে লং অ্যাক্টিং এনএসএআইডি ব্যবহার করতে হবে, যেটা অ্যালিভিয়েশন ফর মর্নিং স্টিফনেস, এবং এখানে বায়োলজিক্যাল এজেন্ট ব্যবহার করা হয়, টিএনএফ ইনহিবিটরস এবং হচ্ছে যে ইন্টারলিউকিন 17 ইনহিবিটর, এটা ব্যবহার করা হয়। কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়? হু আর ইনঅ্যাডিকুয়েটলি কন্ট্রোলড স্ট্যান্ডার্ড থেরাপি। বলা হয়েছে যে বায়োলজিক্যাল থেরাপি highly effective in improving symptoms, but it is not clear whether they prevent ankylosis or alter the natural history of the disease. তাহলে আমরা এখানে লোকাল কর্টিকোস্টেরয়েড ইনজেকশনও দিতে পারি। কোথায়? যেখানে পারসিস্টেন্ট প্লান্টার ফাসাইটিস, এনথেসোপ্যাথিস অ্যান্ড পেরিফেরাল আর্থ্রাইটিস, ওরাল গ্লুকোকর্টিকয়েডস ব্যবহার করা হয় ফর দ্য অ্যাকিউট ইউভাইটিস, এবং সিভিয়ার নি, হিপ এবং শোল্ডার জয়েন্ট ইনভলভমেন্ট হইলে পারে এখানে আর্থ্রোপ্লাস্টি করা হয়। তো আমরা এখানে তাহলে চিকিৎসায় কি দেখলাম? যে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস আর স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথির চিকিৎসা কাছাকাছি একই। এখানে এডুকেশন দেওয়া হয়, ফিজিওথেরাপি দেওয়া হয়, তারপরে লং অ্যাক্টিং এনএসআইডি ব্যবহার করা হয়। এরপরে যদি পেরিফেরাল আর্থ্রাইটিস যদি থাকে সেই ক্ষেত্রে সালফাসালাজিন, মিথোট্রেক্সেট ব্যবহার করা হয়। যদি অ্যাক্সিয়াল ইনভলভমেন্ট থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যে বায়োলজিক্যাল এজেন্ট টিএনএফ ইনহিবিটরস অথবা ইন্টারলিউকিন 17 ইনহিবিটরস ব্যবহার করা হয়।
এবং সেই ক্ষেত্রে স্কোরিং করে দেখা হয় বাসডাইজে বাথ অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস ডিজিজ অ্যাক্টিভিটি স্কোর করে দেখা হয়। এটা যদি মোর দ্যান 4 হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে বায়োলজিক্যাল এজেন্ট ব্যবহার করা হয়। এরপরে আমরা আসি যে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস বলছে যে রিঅ্যাকশন টু এ নাম্বার অফ ব্যাকটেরিয়াল ট্রিগার্স উইথ ক্লিনিক্যাল ফিচার্স in all keeping in all spondyloarthropathic conditions। তাহলে রিঅ্যাকটিভ ট্রিগার্স কি হতে পারে? ট্রিগার্স যেমন ক্লামাইডিয়া ইউরেথ্রাইটিস হয়, ক্যাম্পাইলোব্যাক্টর, সালমিনেলা, সিজেলা, ডিসেন্ট্রি, এগুলো হচ্ছে ডিসেন্ট্রি করে। এখন কিভাবে বলছে যে সেক্সুয়ালি অ্যাকোয়ার্ড রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস প্রিডমিনেন্টলি ডিজিজ অফ ইয়ং এজ। তাহলে সেক্সুয়ালি অ্যাকোয়ার্ড রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস সাধারণত ইয়াং মেলের হয়। রেশিও বলা হয়েছে মেল ফিমেল রেশিও 15:1, ছেলেদের ক্ষেত্রে 15 গুণ বেশি হয়। তাহলে এখানে ট্রায়াড একটা আছে যে দ্য সিনড্রোম অফ ক্লামাইডিয়াল ইউরোথ্রাইটিস কনজাংটিভাইটিস। তাহলে ইউরোথ্রাইটিস, কনজাংটিভাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এটাকে আগে বলা হতো রিয়েটার্স ডিজিজ। এখানে কি ক্লিনিক্যাল ফিচার পাওয়া যাবে? ক্লিনিক্যাল ফিচার বলা হয়েছে টিপিক্যালি এটা অ্যাকিউট ইনফ্লামেটরি এনথিসাইটিস, oligoarthritis and or spinal inflammation। এখানে lower limb joints and entheses are predominantly affected। এবং অন্যান্য all types of reactive arthritis সাধারণত সাথে সিস্টেমিক ফিচার্স, ফিভার, ওয়েট লস এগুলা থাকে। অ্যাকিলিস এনথিসাইটিস, প্লান্টার ফাসাইটিস মে বি প্রেজেন্ট। এখানে বলা হচ্ছে যে the first attack arthritis is self-limiting, but recurrent or chronic arthritis develop up to 20 years of initial presentation। 20 বছর পরেও ফার্স্ট অ্যাটাক অনেক সময় সেলফ লিমিটিং দেখা যাচ্ছে যে 10% ক্ষেত্রে 20 বছর পরেও ইনিশিয়াল প্রেজেন্টেশনের পরেও ম্যানিফেস্টেশন নিয়ে রোগী আসতে পারে। এবং এই পেশেন্টটা হচ্ছে যে কিভাবে আসবে? যে লো ব্যাক পেইন অ্যান্ড স্টিফনেস ডিউ টু এনথিসাইটিস অ্যান্ড অস্টাইটিস। এবং এখানে বলা হচ্ছে যে 15 থেকে 20% পেশেন্টের ক্ষেত্রে স্যাক্রোআইলাইটিস ডেভেলপ করে। এবং এই পেশেন্টের ক্ষেত্রে কিছু এক্সট্রা আর্টিকুলার ফিচার্স আছে, যেমন স্কিন, স্পেশালি সেক্সুয়ালি অ্যাকোয়ার্ড রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের ক্ষেত্রে কিছু এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন আছে, যেমন হচ্ছে গ্ল্যান্স পেনিসে সার্সিনেট ব্যালানাইটিস হয়, এবং সোল এবং পামস এবং সোলে ক্যারাটোডার্মাল বেলোনার্জিকা এটা হয়, প্রেজেন্টেশন হয়। এবং এর সাথে আমরা পাস্টুলার সোরিয়াসিস, নেল ডিস্ট্রফি এবং সাব অ্যাঙ্গাল হাইপারকেরাটোসিস আমরা পেতে পারি। মাউথ আলসার, কনজাংটিভাইটিস, ইউভাইটিস এগুলা হচ্ছে যে এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন। আরো কিছু কমপ্লিকেশন হইতে পারে, অ্যাউটিক ইনকম্পিটেন্স, কন্ডাকশন ডিফেক্ট এগুলা হইতে পারে। আমরা ইনভেস্টিগেশন কি করতে পারি? আমরা ইনভেস্টিগেশন করতে পারি যে ডায়াগনোসিস মেড ইউজুয়ালি ক্লিনিক্যাল, সাধারণত ক্লিনিক্যাল ডায়াগনোসিস করা হয়। অনেক সময় যে জয়েন্ট অ্যাসপিরেশন করা হয় টু এক্সক্লুড স্কিস্টাল আর্থ্রাইটিস অ্যান্ড আর্টিকুলার ইনফেকশন, মানে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা হয়। এর সাথে হচ্ছে যে অনেক সময় যে এখানে অ্যাসপিরেশন করে সাইনোভিয়াল ফ্লুইড স্টাডি করা হয় টু এক্সক্লুড গাউট এবং হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস। এবং এই ক্ষেত্রে ইএসআর, সিআরপি এগুলা হচ্ছে যে বেশি হয়, ইয়েরাইস্ট হয়। এবং ইউরোথ্রাইটিস আমরা কিভাবে কনফার্ম করতে পারি? ফার্স্ট ভয়েড ইউরিন যদি 2 গ্লাস টেস্ট যদি আমরা করি তাহলে দেখা যায় যে মিউকয়েড একটা থ্রেড পাওয়া যাবে। ফার্স্ট ভয়েড ইউরিন, সকালবেলা ফার্স্ট ভয়েড ইউরিন নিয়ে যদি 2টা গ্লাসের মধ্যে, গ্লাস স্লাইডের মধ্যে ইউরিনটা দেওয়া হয় তাহলে একটা মিউকয়েড থ্রেড পাওয়া যায়। এবং হাই ভেজাইনাল সোয়াব নিয়ে আমরা ক্লামাইডিয়া কালচার করে দেখতে পারি। এবং আরো কিছু ইনভেস্টিগেশন আছে, রিউমাটয়েড ফ্যাক্টর, এসিপিএ এবং এএনএ টেস্ট নেগেটিভ হয়। তাহলে ডায়াগনোসিস মোস্টলি ক্লিনিক্যাল
এবং এর সাথে আমরা বলা হয়েছে যে 2 গ্লাস টেস্ট করা হয়, 2 গ্লাস টেস্ট করা হয়, এবং এর সাথে হচ্ছে যে ভ্যাজাইনাল সোয়াব দ্য ক্লামাইডিয়া দেখা হয়, ইউএসআর সিআরপি রেজিস্ট হয়, আদার অটো অ্যান্টিবডিজ রিমাটয়েড ফ্যাক্টর এসিভিএ এএনএ এগুলা নেগেটিভ হয়। আমরা যদি এক্সরে করে দেখি, যদি আমরা এক্সরে যদি করে দেখি আর কি এসআই জয়েন্টের ক্ষেত্রে, তাহলে স্যাক্রোইলিয়াক জয়েন্টের যদি আমরা যদি এক্সরে করে দেখি, তাহলে আমি আগেই যেটা বলেছি যে এটা হচ্ছে যে, এবং স্পাইনের এক্সরে যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে কোর্স অ্যাসিমেট্রিক্যাল নন মার্জিনাল সিন্ডেসমোফাইট পাওয়া যায় এবং এক্সরেতে স্যাক্রোআইলাইটিস পাওয়া যায়। তাহলে আমরা ম্যানেজমেন্ট কি করব, আমরা যে অ্যাকিউট রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস শুড বি ট্রিটেড উইথ রেস্ট, এনএসএআইডি, দিস অ্যান্ড অ্যানালজেসিক্স, এবং আমরা ইন্ট্রা আর্টিকুলার অথবা সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড দিতে পারি, যেটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলো আর্থ্রাইটিসের ক্ষেত্রে বলা হলো। পেরিফেরাল আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড ব্যবহার করতে পারি। এবং বলা হয়েছে যে সিস্টেমিক স্টেরয়েড কর্টিকোস্টেরয়েড may be required in patient with severe monoarticular synovitis or polyarticular disease. And chlamydial যদি ইউরেথ্রাইটিস হয় তাহলে এটা আমরা শর্ট কোর্স ডক্সাসাইক্লিন অথবা সিঙ্গেল ডোজ অ্যাজিথ্রোমাইসিন দিয়ে চিকিৎসা করতে পারি। এখন ট্রিটমেন্ট উইথ ডিএমআরডিস, যেমন সালফাসালাজিন মিথোট্রেক্সেট শুড বি কনসিডার্ড ফর পেশেন্ট উইথ persistent marked symptom, recurrent arthritis or severe keratoderma belonergica. And যদি অ্যান্ট্রোরিভাইটিস যদি থাকে, দিস ইজ মেডিকেল এমার্জেন্সি, আমাদের ট্রপিক্যাল অথবা সাবকনজাংটিভাল অথবা সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা হয়। ফর ডিএমআরডি যেটা কাজ হয় না সেই ক্ষেত্রে আমরা টিএনএফ থেরাপি ব্যবহার করতে পারি। তাহলে চিকিৎসার ক্ষেত্রে এখানে বলা হলো যে রেস্ট, এনএসএআইডিস, অ্যানালজেসিক্স, ইন্ট্রা আর্টিকুলার অথবা সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড, আর যদি ক্লামাইডিয়াল ইউরেথ্রাইটিস হয় সেই ক্ষেত্রে ডক্সাসাইক্লিন অথবা সিঙ্গেল ডোজ অ্যাজিথ্রোমাইসিন দেওয়া হয়। এন্ড ডিএমআরডি ব্যবহার করা হয় কখন, সালফাসালাজিন মিথোট্রেক্সেট যদি পারসিস্টেন্ট মার্ক সিমটমস এবং রিকারেন্ট আর্থ্রাইটিস আর সিভিয়ার কেরাটোডার্মা বেলোনার্জিকা থাকে। অ্যান্ট্রোরিভাইটিস হলে পারে এই ক্ষেত্রে ট্রপিক্যাল, সাবকনজাংটিভাল অথবা সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা হয়। ডিএমআরডি যেখানে কাজ করে না, অ্যান্টি টিএনএফ থেরাপি মে বি কনসিডার। এখন আরেকটা এখানে সোরিয়েটিক আর্থ্রাইটিস, সোরিয়েটিক আর্থ্রাইটিস, এটা দ্য প্রিভ্যালেন্স অফ সোরিয়েটিক আর্থ্রাইটিস ইন সোরিয়াসিস পেশেন্ট about 40%, and early psoriatic arthritis may present in as axial spondyloarthropathy. সাধারণত 25 থেকে 40 বছর বয়সে এই সোরিয়াটিক আর্থ্রাইটিস দেখা দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আর্থ্রাইটিস এবং সোরিয়াসিস সিনক্রোনাসলি একসাথে শুরু হয়। অনেক সময় দেখা যায় যে মাস্কুলোস্কেলিটাল এন্ড স্কিন ডিজিজ সেপারেটেড ফর মেনি ইয়ার্স, আলাদাভাবে হয়। আমরা কিভাবে ক্লাসিফিকেশন অফ সোরিয়াটিক আর্থ্রাইটিস এন অ্যাসেসমেন্ট অফ ফ্যামিলি হিস্ট্রি অ্যান্ড স্ক্রিনিং ফর এনথিসাইটিস, এখানে একটা ক্যাসপার ক্রাইটেরিয়া ফর সোরিয়াটিক আর্থ্রাইটিস। সোরিয়াটিক আর্থ্রাইটিস কিভাবে আমরা ডায়াগনোসিস করব, যে ইনফ্লামেটরি আর্টিকুলার ডিজিজ, জয়েন্ট, স্পাইন অর এনথিসিস, এবং এটা ইনফ্লামেটরি আর্টিকুলার ডিজিজের সাথে 3 or more পয়েন্ট এখানে থাকবে। তো এখানে ফ্রম ফলোইং, এখানে বলছে কারেন্ট সোরিয়াসিস থাকলে পারে হচ্ছে যে 2টা পয়েন্ট, হিস্ট্রি 2 পয়েন্টস, হিস্ট্রি অফ সোরিয়াসিস ফার্স্ট অর সেকেন্ড ডিগ্রি রিলেটিভ 1 পয়েন্ট, সোরিয়াটিক নেল ডিস্ট্রফি 1 পয়েন্ট, নেগেটিভ রিউমাটয়েড ফ্যাক্টর 1 পয়েন্ট, কারেন্ট ড্যাকটালাইটিস 1 পয়েন্ট, হিস্ট্রি অফ ড্যাকটালাইটিস 1 পয়েন্ট, জাস্ট আর্টিকুলার নিউবোন ফরমেশন 1 পয়েন্ট। যদি কোনো পেশেন্টের ইনফ্লামেটরি আর্টিকুলার ডিজিজের সাথে 3 or more পয়েন্ট থাকে তাহলে পারে আমরা ডায়াগনোসিস করব যে এটা সোরিয়াটিক আর্থ্রাইটিস।
সোরিয়াটিক আর্থ্রাইটিসের প্যাথোফিজিওলজি কি? সোরিয়াটিক আর্থ্রাইটিসের এখানে প্যাথোফিজিওলজি বলা হচ্ছে যে এখানে এনভায়রনমেন্টাল ট্রিগার্স যেমন ইনফেকশন, ট্রমা, এর সাথে জেনেটিক প্রিডিসপোজিশন, ফলে কি হয়, ডিসরেগুলেশন অফ দ্য ইমিউন রেসপন্স ইন দ্য মিউকোসা আর স্কিন। এর ফলে হচ্ছে যে সাইটোকাইন প্রোডাকশন হয়, যেমন টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, এগুলা তাহলে সাইটোকাইন গুলা কাজ করে ইন্টারাকশন হওয়ার পরে ব্রেকডাউন, কার্টিলেজ ব্রেকডাউন হয়। আর এনথিসাইটিস এট দ্য টেন্ডন ইনসারশন, এনথিসাইটিস হয় যেখানে টেন্ডন ইনসারশন হয়, কার্টিলেজ ব্রেকডাউন হয় এবং বোন ইরুশন হয়। তাহলে এটা হচ্ছে যে প্যাথোফিজিওলজি। তাহলে আমরা প্যাথোফিজিওলজির পরে ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্স বলা হচ্ছে দি প্রেজেন্টেশন ইজ দ্য পেইন অ্যান্ড স্টিফনেস অ্যাফেক্টিং জয়েন্টস, টেন্ডন, স্পাইন, এনথিসিস। জয়েন্ট আর টিপিক্যালি নট সোলেন, এখানে বলা হচ্ছে জয়েন্টটা সোলেন হবে না, কিন্তু জয়েন্ট পেইন, সোয়েলিং, জয়েন্ট পেইন অ্যান্ড স্টিফনেস এখানে থাকবে। এবং এই ডিজিজটা মার্ক ভেরিয়েশন ডিজিজ প্যাটার্ন, যেমন ডিজিজ কোর্স, ইন্টারমিটেন্ট, এক্সাজারবেশন, রিমিশন। এবং এর কয়েকটা প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে প্রেজেন্টেশন হইতে পারে। একটা হচ্ছে যে অ্যাসিমেট্রিক্যাল ইনফ্লামেটরি মনো অর অলিগো আর্থ্রাইটিস। আর একটা আসতে পারে যে সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস, যেটা হচ্ছে যে রিমাটয়েড আর্থ্রাইটিসের সাথে এটা একই রকম মনে হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে 25% ক্ষেত্রে সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস, এটা লাইক রিমাটয়েড আর্থ্রাইটিস। কিন্তু আমরা কিভাবে এটা ডিফারেন্সিয়েট করব? যেমন রিমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে রিমাটয়েড নডিউল এবং আদার এক্সট্রা আর্টিকুলার ফিচার থাকে, যেটা লেস কমন ইন সোরিয়াটিক আর্থ্রাইটিস। আর একটা হইতে পারে যে ডিস্টাল প্রেজেন্টেশন, ডিস্টাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট আর্থ্রাইটিস। এটা কোয়াইট কমন, ইট ইজ ডিফিকাল্ট টু ডিস্টিংগুইশ ফ্রম ইনফ্লামেটরি অস্টিওআর্থ্রাইটিস। আর একটা আসতে পারে সোরিয়াটিক স্পন্ডাইলাইটিস, যেটা সাধারণত ইনফ্লামেটরি ব্যাক পেইন ও নেক পেইন এবং স্টিফনেস নিয়ে আমাদের কাছে প্রেজেন্টেশন নিয়ে আসে। আর আর্থ্রাইটিস মিউটিলেন্স, এটা হচ্ছে যে রেয়ার, 5% পেশেন্টের ক্ষেত্রে হয়। ইট ইজ ডিফর্মিং ইরোসিভ আর্থ্রাইটিস। আর লাস্টে যারা এনথিসাইটিস প্রিডোমিনেন্ট, this form of disease present with pain and stiffness at the insertion sites of tendon and ligaments into bone, যেটা এনথিসাইটিস। এবং এটা এক্সটেন্সিভ, ইট মে বি লোকালাইজড। কোন কোন জায়গায় হয় এটা আমি আগেই বলেছি, যে অ্যাকিলিস টেন্ডন, প্লান্টার ফাসা, প্যাটেলার লিগামেন্ট অ্যান্ড গ্লুটিয়াস মিডিয়াস, বিভিন্ন জায়গায় যেখানে টেন্ডন অ্যাটাচমেন্ট হয় সেখানে এনথিসাইটিস হয়। এবং যে এখানে কিছু নেল চেঞ্জ থাকে, যেমন নেল চেঞ্জের মধ্যে পিটিং, অনিকোলাইসিস, সাবঅ্যাঙ্গেল হাইপারকেরাটোসিস, এবং নেলে কিছু রিজিং তৈরি হয়। এবং কিছু ক্যারেক্টারিস্টিক্স জায়গায় র্যাশ আমরা এক্সামিনেশন করে দেখতে পারি। যেমন ক্যারেক্টারিস্টিক্স অফ সোরিয়াসিস মে বি ওয়াইড স্প্রেড and or confined to the scalp. আমরা যখন রোগীটা এক্সামিনেশন করব তখন স্কাল্প ভালো করে দেখবো যে স্কাল্পে কোনো র্যাশ, সোরিয়াসিসের র্যাশ আছে কিনা। আমরা ন্যাটাল ক্রেপ্ট এক্সামিনেশন করে দেখবো, আম্বিলিকাস এক্সামিনেশন করে দেখবো, জেনিটালসটা এক্সামিনেশন করে দেখবো, যেগুলা ইজিলি ওভারলুকড হয়। এইসব জায়গা আমরা ভালো করে এক্সামিনেশন করে দেখবো। আমরা কি ইনভেস্টিগেশন করতে পারি? ইনভেস্টিগেশন এখানে বলা হয়েছে যে ডায়াগনোসিস ইজ মেড অন ক্লিনিক্যাল গ্রাউন্ড, কিন্তু কিছু ক্লিনিক্যালি এটা ডায়াগনোসিস করতে হবে। এবং কিছু অটো অ্যান্টিবডিজ আছে, যেটা আমি বারবার বলছি, যে রিমাটয়েড ফ্যাক্টর, এসিবিএ, এএনএ, এগুলো এখানে নেগেটিভ থাকবে। ইএসআর, সিআরপি সাধারণত এই ক্ষেত্রে রেইজড থাকে। এবং এর সাথে হচ্ছে যে আমরা ইমেজিং করতে পারি। Imaging of the axial skeletal often reveals similar to those of chronic reactive arthritis, যেখানে আমি আগেই বলছি যদি আমরা স্পাইনের এক্সরে করি তাহলে কোর্স
অ্যাসিমেট্রিক্যাল নন মার্জিনাল সিনডেসমোফাইট এবং হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল স্যাকুরাইলাইটিস। যেমন অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে সিমেট্রিক্যাল স্যাকুরাইলাইটিস হয়, আর বাকিগুলার ক্ষেত্রে হচ্ছে যে অ্যাসিমেট্রিক্যাল স্যাকুরাইলাইটিস এবং আর যেটা বললাম যে কোর্স অ্যাসিমেট্রিক্যাল নন মার্জিনাল সিনডেসমোফাইট হয়। আমরা এমআরআই এবং হচ্ছে যে ডপলার আল্ট্রাসাউন্ড করেও দেখতে পারি স্পাইন স্যাকুরিলিয়াক জয়েন্টের। এখন ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। এখানে ফার্স্ট লাইনে বলা হয় একটা পেশেন্টের ক্ষেত্রে এনএসআইড প্রথমে দেওয়া হয়, এনএসএআইডি, তারপরে হচ্ছে যে অ্যানালজেসিক্স এবং হচ্ছে যে ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড দেওয়া হয়। যদি এখানে কাজ না হয় তাহলে সেকেন্ড লাইনে যে আমরা হচ্ছে যে মেথোট্রেক্সেট ইউজ করব। মেথোট্রেক্সেট যদি কারো কন্ট্রাইন্ডিকেশন থাকে তাহলে আমরা লিফনামাইড ব্যবহার করব। থার্ড লাইনে সেকেন্ড লাইন যদি কাজ না করে থার্ড লাইনে আমরা বায়োলজিক্যাল এজেন্ট ব্যবহার করব। তাহলে এখানে বলা হয়েছে যে থেরাপি উইথ এনএসএআইডি এন্ড অ্যানালজেসিক সাফিসিয়েন্ট টু symptom control. Intra-articular steroid injection can control isolated synovitis or enthesitis. Patient with spondylitis should be prescribed the same exercise and posture regimen of axial spondyloarthropathy or ankylosing spondylitis. আমরা DMRD should be considered for persistent synovitis unresponsive to conservative treatment. মানে NSAID কর্টিকোস্টেরয়েডে কাজ না হইলে আমরা DMRD ব্যবহার করব, মিথোট্রেক্সেট, লেফনামাইড। এখানে বলা হচ্ছে যে মিথোট্রেক্সেট ইজ দ্য ফার্স্ট চয়েস and also effective for the skin disease. এখানে ড্যাকটাইলাইটিস দেখানো হয়েছে, ইনফ্লামেশন এখানে দেখানো হয়েছে, যে ডিস্টাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্টের নেল চেঞ্জেস, যেমন এখানে পিটিং এবং অনিকোলাইসিস দেখানো হয়েছে। এখন অ্যান্টি-TNF should be considered for individual with active synovitis who respond inadequately to standard DMRDs and treatment effective both psoriatic arthritis and psoriasis. এখানে বলা হয়েছে যে অ্যান্টি-TNF কখন দেওয়া হবে? যখন অ্যাক্টিভ সাইনোভাইটিস মোর দেন 3 জয়েন্ট পেইন যদি থাকে, মোর দেন 3টা জয়েন্টে যদি পেইন থাকে এবং 3 মাসের বেশি যদি থাকে এবং যদি কনজারভেটিভ ট্রিটমেন্টে রেসপন্স না করে এবং ইনঅ্যাডিকুয়েটলি রেসপন্স টু ডিএমআরডি, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টি-TNF ট্রিটমেন্ট দিতে পারি। তাহলে অ্যান্টি-TNF ট্রিটমেন্ট কাদের ক্ষেত্রে দিব? যারা অ্যাক্টিভ সাইনোভাইটিস আছে, হু রেসপন্ড ইনঅ্যাডিকুয়েট টু স্ট্যান্ডার্ড ডিএমআরডি। এই অ্যান্টি-TNF ট্রিটমেন্ট ইফেক্টিভ বোথ সোরিয়াটিক আর্থ্রাইটিস এন্ড সোরিয়াসিস। এবং আরো কিছু মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার করা হয়, যেখানে এখানে বলা হচ্ছে যে আস্টিকিনুম্যাব এবং সিকিকিনুম্যাব ব্যবহার করা হয়। এখন আরেকটা ড্রাগ আসছে যে অ্যাপ্রিমিলাস্ট, একটা ড্রাগ আসছে যেটা ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর 4, এটা ইফেক্টিভলি ট্রিটমেন্ট করা হয় যারা ডিএমআরডিস এ যাদের কাজ করে না। এখন লাস্ট আমি বলতে চাচ্ছি এখন হচ্ছে যে এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস, স্পন্ডাইলো আর্থ্রাইটিস, যেটার অ্যাসোসিয়েশন থাকে ইনফ্লামেটরি বাউল ডিজিজের সাথে। ইনফ্লামেটরি বাউল ডিজিজের মধ্যে কি কি আছে? ক্রনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস। এখানে বলা হচ্ছে যে ইনভলভমেন্ট অফ দ্য পেরিফেরাল জয়েন্টস is involved about 20% of inflammatory bowel disease patient, and oligoarthritis or oligoarticular disease predominantly affect the large lower limb joints, যারা বারবার বলা হচ্ছে নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট এবং হিপ জয়েন্ট। এবং রেডিওগ্রাফিক চেঞ্জেস যেটা বলা হচ্ছে যে স্যাকুরাইলাইটিস প্রেজেন্ট about 20 to 25% পেশেন্ট। আমরা ক্রনস ডিজিজের ক্ষেত্রে it is more than colitis. The arthritis usually coincides with the exacerbation of the underlying bowel disease, and the arthritis improve with effective treatment of the bowel disease. তাহলে কি কি চিকিৎসা করা হয়? সাধারণত বলা হচ্ছে যে NSAID are best avoided
সিন্স দিস ক্যান এক্সাজারবেট আইবিডি। তাহলে এনএসআইড আমরা অ্যাভয়েড করব সাধারণত। এবং কি চিকিৎসা দেওয়া যেতে পারে বলছে যে জুডিশিয়াস ইউজ অফ কর্টিকোস্টেরয়েড, সালফাসালাজিন, মিথোট্রেক্সিট মে বি কনসিডার্ড। এবং এটা বলছে যে এটা লিয়াজও থাকতে হবে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এন্ড রিউমাটোলজিস্টের সাথে। এবং অ্যান্টি টিএনএফ ট্রিটমেন্ট, অ্যান্টি টিএনএফ থেরাপি ইজ ইফেক্টিভ in enteropathic arthritis, but etanercept should be avoided as it has no efficacy on IBD. তাহলে এখানে অ্যান্টি টিএনএফ, তাহলে চিকিৎসা এখানে বলা হলো যে যদি ইনফ্লামেটরি বা স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি যদি হয়, এন্টেরোপ্যাথিক স্পন্ডাইলো আর্থ্রাইটিস যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এনএসআইড অ্যাভয়েড করতে হবে। আমরা জুডিশিয়াস ইউজ অফ কর্টিকোস্টেরয়েড, সালফাসালাজিন, মিথোট্রেক্সিট আমরা ব্যবহার করতে পারবো। এবং এটা হচ্ছে যে এটা লিয়াজু থাকতে হবে রিউমাটোলজিস্ট এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। এবং আমরা এখানে অ্যান্টি টিএনএফ থেরাপি এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ইট ইজ ইফেক্টিভ ইন এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস। এবং ইটানারসেপ শুড বি অ্যাভয়েডেড, ইট হ্যাজ নো এফিকেসি অন আইবিডি। তাহলে আমি আজকে বললাম যে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিসের মধ্যে বলা হলো যে অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলো আর্থ্রাইটিস, তারপরে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস এবং এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিস সম্পর্কে আমি কিছু কমন ফিচার্স, কিছু ইনভেস্টিগেশন, কিছু এক্সামিনেশন এবং কিছু ট্রিটমেন্ট সম্পর্কে বললাম। এখন আজকে আমি কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমার আজকে বক্তব্য শেষ। কারো কোনো যদি প্রশ্ন থাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। কারো কোনো যদি প্রশ্ন থাকে। তাসনিম ইসলাম, আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি আমার বিষয় এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আজকে। থ্যাংক ইউ।